আসসালামু আলাইকুম, আমি রকিবুল ইসলাম। লাস্ট ক্লাসে আমি তোমাদেরকে রেডক্সের গাণিতিক সমস্যা নিয়ে আলোচনা করব বলেছিলাম। আর লাস্ট ক্লাসে আমি তোমাদেরকে রেডক্সের সমতাকরণ দেখাইছিলাম। তো আজকে আমরা তোমাদেরকে জারণ বিজারণ বা রেডক্সের গাণিতিক সমস্যা নিয়ে আলোচনা করব। চলো সরাসরি আলোচনায় চলে যাই। আলোচনার শুরুতে আমি তোমাদেরকে একটা বিষয় নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে যে আমরা গাণিতিক সমস্যা করার ক্ষেত্রে যে কোনো ম্যাথমেটিক্যাল রাসায়নিক গাণিতিক সমস্যা করতে গেলে তোমার বিক্রিয়া সমতাকরণ জরুরি, মাস্ট। এক্ষেত্রে আমরা যে রেডক্স বা জারণ বিজারণ সংক্রান্ত বিক্রিয়াগুলোর সমতাকরণের মাধ্যমে যে গাণিতিক সমস্যাগুলো করব, এটা যদি তুমি রেডক্স বিক্রিয়া করে দেখাও তাহলে ব্যাপারটা কি দাঁড়াইলো, তোমার সময় বেশি লেগে যাবে। তো তোমাকে কি মূল বিক্রিয়ার মধ্যেই সমতাকরণ করতে হবে এবং সেটা একটা কিছু টেকনিক অবলম্বন করেই তোমাকে কি করতে হবে, সমতাকরণটা দেখায় তারপর ম্যাথে চলে যেতে হবে। তো এই ক্ষেত্রে তুমি কিছু টেকনিক অবলম্বন করতে পারো। আমি তোমাদেরকে আমার স্টাইলে কিছু টেকনিক দেখাচ্ছি, খেয়াল করো। যে আমরা দেখাইছিলাম যে জারক পদার্থ হিসেবে আমরা KMnO4 ব্যবহার করছিলাম, আর এটা কি ব্যবহার করছিলাম, পটাশিয়াম ডাইক্রোমেট। এবং বলছিলাম যে পটাশিয়াম পারম্যাঙ্গানেটের বেলায় আমার 5টা বিজারক পদার্থ বিক্রিয়া করে: হাইড্রোজেন সালফাইড, হাইড্রোজেন পারঅক্সাইড, অক্সালিক অ্যাসিড H2C2O4, পটাশিয়াম আয়োডাইড আর কি ফেরাস সালফেট। একইভাবে পটাশিয়াম ডাইক্রোমেটও কি এই 5টা বিজারকের সাথে বিক্রিয়া করবে। তো আমরা যখন এদের সাথে এই যে অ্যাসিডীয় মাধ্যমে বিক্রিয়া করব, একটা অংশ তো হচ্ছে কি আমরা আয়ন ইলেকট্রন পদ্ধতিতে সমতা করে দেখাই, আরেকটা অংশ হচ্ছে শুরুতে আমরা কিছু টেকনিক দেখব। যে টেকনিকটা কি, যে তোমার কিভাবে সহজেই কি বিক্রিয়া দেখেই তুমি কি ইজিলি বিক্রিয়াটা সমতাকরণ করে ফেলতে পারো। তার জন্য খেয়াল করো, আমার স্টাইলে আমি তোমাদেরকে একটা সমতাকরণ টেকনিক শেখাচ্ছি। খেয়াল করো যে আমরা দুইটা বিজারক দেখাইছিলাম, পটাশিয়াম জারক পদার্থ। একটা হচ্ছে পটাশিয়াম পারম্যাঙ্গানেট আর এটা কি পটাশিয়াম ডাইক্রোমেট। এবং এই দুইটা বিজারকের সাথেই বলছিলাম কি দুইটা জারকের সাথেই এরা সবাই জারক, জারক জারক। এই জারকের সাথে তোমার কি বিজারক হিসেবে 5টা বিজারক প্রত্যেকেই বিক্রিয়া করতে পারে: হাইড্রোজেন সালফাইড, হাইড্রোজেন পারঅক্সাইড, অক্সালিক অ্যাসিড, পটাশিয়াম আয়োডাইড আর কি ফেরাস সালফেট। আর আমরা মাধ্যম হিসেবে কি ব্যবহার করছিলাম, অ্যাসিডীয় মাধ্যম, দ্যাট মিন্স কি সালফিউরিক অ্যাসিড, মোস্ট অফ দ্য কেস আমরা ইউজ করছিলাম। তো খেয়াল করো এখানে যখন তোমার কি পটাশিয়াম পারম্যাঙ্গানেটের সাথে এই বিজারক 5টার যে কোনো একটা বিক্রিয়া করে, তখন তুমি জাস্ট কি করবা, KMnO4 থাকলে এই যে সালফাইড, পারঅক্সাইড আর অক্সালেট আয়নগুলোর সামনে চোখ বন্ধ করে 5 বসাই দিবা। আর এই আয়োডাইড আর ফেরাস আয়নের সামনে কত বসাবা, 10। তুমি যদি এটা জাস্ট মনে রাখতে পারো তাহলে বিক্রিয়া অটোমেটিকলি তোমার ব্যালেন্স হয়ে যাবে। একইভাবে পটাশিয়াম ডাইক্রোমেটের জন্য আমি জাস্ট ডাইক্রোমেটটা অন্য একটা কালি দিয়ে দেখাচ্ছি। যে পটাশিয়াম ডাইক্রোমেটের জন্য যেখানে 5 ছিল সেখানে বসাতে হবে 3, আর যেখানে 10 ছিল সেখানে বসাবা 6। তাহলে কি বললাম, পটাশিয়াম পারম্যাঙ্গানেটের থাকলে হাইড্রোজেন সালফাইড, পারঅক্সাইড, অক্সালেট আয়নের বেলায়, অক্সালিক অ্যাসিডের বেলায় হবে 5, আর পটাশিয়াম আয়োডাইড ফেরাস সালফেটের সামনে বসবে কত, 10। একইভাবে পটাশিয়াম ডাইক্রোমেটের বেলায় সালফাইড, পারঅক্সাইড, অক্সালেট আয়নের সামনে বসবে কত, 3, আর হচ্ছে কি বাকিগুলোর সামনে বসবে 6। অর্থাৎ যেখানে 3 তার বিপরীতে 6, আর 5 আর 10। এটা যদি তুমি মনে রাখতে পারো তাহলে বিক্রিয়া আমি ইজিলি সমতা করে ফেলতে পারি। দেখো কিভাবে, ধরো একটা বিক্রিয়া নিলাম আমি, পটাশিয়াম পারম্যাঙ্গানেট, হাইড্রোজেন পারঅক্সাইড আর কি H2SO4। তাহলে উৎপাদ কি আসবে, পটাশিয়াম সালফেট, ম্যাঙ্গানিজ সালফেট, পানি আর কি এই যে পারঅক্সাইড আয়নের জন্য কি আসবে, অক্সিজেন। তাহলে দেখো আমরা বলছিলাম কি যে পটাশিয়াম পারম্যাঙ্গানেট থাকলে এই যে হাইড্রোজেন যুক্ত যেগুলো অর্থাৎ পারঅক্সাইড আয়নের সামনে কত বসবে, 5। এই যে আমি এখানে 5 দিয়ে দিব।
তাহলে এই পারক্সাইড থেকে আমার উৎপন্ন উৎপাদ কোনটা? অক্সিজেন। তাহলে এখানে O2 5টা আছে, তাহলে এখানে কত হবে? 5। তাহলে এইটার আমার বিজারকের ব্যালেন্স কিন্তু শেষ। আমার বিজারকের সমতাটাই মুখ্য, আর বাকিটা হচ্ছে তোমার বিক্রিয়ার যত সংখ্যক উৎপাদে আছে সেই অনুযায়ী বিক্রিয়ক মিলাইতে হবে। দেখো এখানে উৎপাদে পটাশিয়াম কয়টা? 2টা। তাহলে দেখো তো এই যে এটার সামনে 2 দিয়ে দিবা। ফলে ম্যাঙ্গানিজ কয়টা হয়ে গেল? 2টা। এই যে দেখো এখানে 2 দিয়ে দিবা। এরপরে দেখো অক্সিজেন কয়টা হয়ে গেছে? 8টা না? তাহলে আমরা বলছিলাম কি এই অক্সিজেন থেকে পানি হয়, তাহলে পানি এখানে কয়টা হবে? 4টা। মানে 4টা 2 সামনে আসলে 8টা অক্সিজেন, 8টা অক্সিজেনের জন্য 8টা পানি। তাহলে আমার কিন্তু দেখো এখানে তোমার বিজারকটারও কিন্তু সমতাকরণ হয়ে গেছে, অর্থাৎ বিজারক থেকে যে সকল উৎপাদ তৈরি হয় সেগুলো সমতাকরণ হয়ে গেছে। সরি, জারকের থেকে যে সকল উৎপাদ আসে সেগুলো সমতাকরণ হয়ে গেছে। তাহলে এরপর থেকে যায় জাস্ট কি অ্যাসিডীয় মাধ্যমের হাইড্রোজেনটা। দেখো উৎপাদ অংশে আমার H2 আছে কয়টা? 8টা। এই যে হাইড্রোজেন পারক্সাইডে অলরেডি 5টা ইউজ হয়ে গেছে, তাহলে আর থাকে কয়টা? 3টা। তাহলে আমরা কিন্তু এই 3টা এখানে বসাই দিলেই দেখো ব্যালেন্স হয়ে যায়। একইভাবে আমরা যদি পটাশিয়াম ডাইক্রোমেট নিয়ে করি K2Cr2O7, ধরো আমি ফেরাস সালফেট নিলাম এখানে Fe2FeSO4 আর কিনলাম H2SO4, তাহলে উৎপাদ হিসেবে কি পাবো? তোমার পটাশিয়াম সালফেট K2SO4, ক্রোমিয়াম সালফেট Cr2SO4 3, তারপর হচ্ছে পানি, আর ফেরাস সালফেট থাকলে আসবে ফেরিক সালফেট Fe2SO4 3। তাহলে আমরা বলছিলাম ডাইক্রোমেট থাকলে কত? এই যে ফেরাস সালফেট আর পটাশিয়াম আয়োডাইডের সামনে কত বসে? 6। তাহলে আমরা এই যে এটার সামনে কত বসাই দিব? 6 বসাই দিব। তাহলে এখানে দেখো 6টা Fe আছে, তাহলে এই পাশেও কি Fe 6টা হবে? তাহলে এখানে Fe কত? এই যে 2টা আছে অলরেডি, তাহলে 3 দিলেই 6 হয়ে যায়। তাহলে আমার বিজারকের সমতাকরণ শেষ। এবার জারকের সমতা করব, জাস্ট উৎপাদ থেকে জারকের সমতাকরণটা আসবে। তাহলে পটাশিয়াম উৎপাদে কয়টা? 2টা। তাহলে এখানেও আছে 2টা। ফলে ক্রোমিয়াম কয়টা? 2টা। এখানেও 2টা আছে। তাহলে এই যে অক্সিজেন এখানে আছে কয়টা? 7টা। তো যতটা অক্সিজেন ততটা পানি, তাহলে 7 অণু পানি, এখানে হবে 7টা পানি। ঠিক আছে? এরপরে দেখো আমার এটারও সমতাকরণ শেষ, থেকে যায় কি অ্যাসিডীয় মাধ্যম, তার মানে সালফিউরিক অ্যাসিড সমতা করতে হবে। তো সালফিউরিক অ্যাসিডে হাইড্রোজেন কয়টা আছে? এখানে আমরা জানি না, ওই পাশের হাইড্রোজেন দেখে মিলাতে হবে। তাহলে এই পাশে দেখো পানি ছাড়া আর অন্য কোথাও হাইড্রোজেন ইউজ হয় নাই, তাহলে 7টা H2, তাহলে এই পাশে 7 দিয়ে দিলে আমার কিন্তু বিক্রিয়া সমতাকরণ হয়ে যায়। ঠিক আছে? তা আমরা একইভাবে এইটা আমি আরেকটু দেখি। আরেকটা দেখো, খেয়াল করো K2Cr2O7, একটু আগে এই বিক্রিয়াটা করছিলাম, পটাশিয়াম আয়োডাইড আর কি সালফিউরিক অ্যাসিড। তাহলে আমরা কি পাই? পটাশিয়াম সালফেট Cr2SO4 3, পানি আর কি আয়োডাইড। তো লাস্ট ক্লাসে আমি এটার সমতাকরণ তোমাকে করে দেখাইছিলাম। এখন দেখো এটাকে কিভাবে ইজিলি এক লাইনে করে ফেলতে পারি। বলছিলাম পটাশিয়াম ডাইক্রোমেটের বেলায় আয়োডাইডের ফেরাস সালফেট লবণের সামনে কত? 6। তাহলে এই যে 6, তাহলে এখানে আয়োডিন কয়টা? তাহলে 6টা হইলে তোমার আয়োডিন কয়টা হবে? 3টা। এরপরে এখানে দেখো পটাশিয়াম 2টা, এখানেও 2, ক্রোমিয়াম 2, ক্রোমিয়াম 2, অক্সিজেন কয়টা? 7টা। তো যতটা অক্সিজেন ততটা পানি, তাহলে 7টা পানি চলে আসবে। তাহলে হাইড্রোজেন কয়টা হবে এখানে? 7। সব সমতাকরণ শেষ। এখানে এখানে একটা জিনিস খেয়াল করো, এই যে আয়োডাইডের সামনে 6 দেওয়াতে পটাশিয়াম কিন্তু টোটাল কয়টা হয়ে গেছে? 8টা হয়ে গেছে। তাহলে তোমাকে খেয়াল করো এইখানে 4 দিলেই কিন্তু পটাশিয়ামেরও বাকি সমতাকরণটা হয়ে যায়। তাহলে এভাবে আমরা যে কোনো বিক্রিয়ার ক্ষেত্রে তুমি ইজিলি এক লাইনেই সমতাকরণ করে ফেলতে পারো। আর রাসায়নিক ম্যাথ করার ক্ষেত্রে এই সমতাকরণটা খুবই জরুরি, খুবই জরুরি, খুবই জরুরি। তো তুমি এই ক্ষেত্রে এই টেকনিকটা অবলম্বন করতে পারো। জাস্ট কি যে জারকের জন্য মানে পটাশিয়াম পারম্যাঙ্গানেটের জন্য কোন কোন বিজারকের সংখ্যাটা কত হবে, এটা যদি তুমি মুখস্থ রাখতে পারো তাহলে বাকিগুলো অটোমেটিকলি তোমার ব্যালেন্স হয়ে যাবে। আরেকটা বিষয় লক্ষ্য করো, একটু যদি তাকাও, দেখো একটু আমি KMnO4 দিয়ে আরেকটা জিনিস দেখাই। KMnO4 তোমার ফেরাস সালফেট আর হচ্ছে H2SO4, তাহলে পটাশিয়াম সালফেট, ম্যাঙ্গানিজ সালফেট, পানি আর কি ফেরিক সালফেট Fe2SO4 3। তাহলে এখানে দেখো এটার সামনে কত বসবে? 10।
তাহলে এটার সামনে কত 5, তাহলে এখানে পটাশিয়াম 2টা, তাহলে KMnO4 কত আসে 2, ম্যাঙ্গানিজের সামনে কত বসবে 2, পানি কয়টা হবে অক্সিজেন 8টা, তাহলে পানিও কয়টা 8টা, তাহলে এখানে জাস্ট 8টা H দিয়ে দিলে H2 দিয়ে দিলেই তোমার কি সমতাকরণ হয়ে যায়। একটা জিনিস লক্ষ্য করো, KMnO4 এর সমতাকরণে KMnO4 এর সামনে কিন্তু অলওয়েজ একটা 2 আসতেছে, কিন্তু ডাইক্রোমেটের সামনে কিন্তু কোনো 2 আসতেছে না। তাইলে ওই যে তুমি যে জারকের সংখ্যাগুলা, সরি বিজারকের যে সংখ্যাগুলা মানে জারক বেদে যদি মনে রাখতে পারো, তুমি একটা এমসিকিউ, একটা না 2টা এমসিকিউ ইজিলি তুমি পারবা। সেটা কি খেয়াল করো, যে তোমার অনেক সময় প্রায়ই আসে বিক্রিয়া দিয়ে দেওয়া থাকে তোমার সমতাকরণ ছাড়া, বললো যে কি জারক এবং বিজারকের মোল সংখ্যার অনুপাত কত, জারক এবং বিজারকের মোল সংখ্যার অনুপাত কত। তাহলে দেখো যে পটাশিয়াম আয়োডাইড আর ফেরাস সালফেটের বেলায় পটাশিয়াম ডাইক্রোমেট থাকলে কত বসে সামনে 6, আর KMnO4 থাকলে কত বসে যে তোমার 10 করে, ঠিক না? তাইলে পটাশিয়াম ডাইক্রোমের সংখ্যা অলওয়েজ কিন্তু 1 থাকে, তাহলে এই জারকের সংখ্যা কত 1, তাহলে বিজারকের সংখ্যা কয়টা 6টা, তাহলে 1:6। আর যেগুলোর সামনে 3 বসে সেগুলোর ক্ষেত্রে কিন্তু অলওয়েজ 1:3 আসতেছে, খেয়াল করছো? এরপরে পটাশিয়াম পারম্যাঙ্গানেটের বেলায় দেখো পটাশিয়াম পারম্যাঙ্গানেট অলওয়েজ 2টা আসতেছে, তাহলে 2, আর এগুলো 10-এর সামনে কত, এই যে এই 2টার সামনে 10, তাহলে কত 2:10, তাহলে এটাকে কাটাকাটি করলে কিন্তু 1:5 পাও। অপশনে তোমার এটাও থাকতে পারে এটাও থাকতে পারে, আবার একইভাবে যেগুলোর সামনে 5 সেগুলো তো 2:5 হবে, কারণ পটাশিয়াম এখানে তার কাটাকাটি যায় না। তাহলে কিন্তু তুমি এই এমসিকিউটা তুমি ইজিলি ধরে ফেলতে পারো। আবার একই সাথে তুমি একটা জিনিস মাথায় রাখবা যে পটাশিয়াম ডাইক্রোমেটের বেলায় আমরা দেখছিলাম যে সমতাকরণ বিক্রিয়ায় অলওয়েজ সে কিন্তু 6টা ইলেকট্রন গ্রহণ করে, আর পটাশিয়াম পারম্যাঙ্গানেট 5টা ইলেকট্রন গ্রহণ করে। পরীক্ষায় প্রায়ই আসে যে এখানে বিক্রিয়ায় কয়টি ইলেকট্রন গৃহীত হয় 6টা, এখানে কয়টা 5টা। তবে হ্যাঁ, যদি সমতাকরণ বিক্রিয়া দেওয়া থাকে তাহলে টোটাল হচ্ছে 10টা, আর যদি বলে এভাবে মোট কয়টি ইলেকট্রন গৃহীত হয় তাহলে 10টা। কারণ কি একটা KMnO4 5টা ইলেকট্রন গ্রহণ করলে তোমার কি 2টার জন্য কত 10, আর পটাশিয়াম ডাইক্রোমেট অলওয়েজ একটা করেই থাকে সমতাকরণে, এজন্য এটার ক্ষেত্রে অলওয়েজ কত 6টা ইলেকট্রন এখানে গৃহীত হয়। এভাবে তুমি কিন্তু এই সমতাকরণটা যদি শর্টকাটে মাথায় রাখতে পারো এমসিকিউ পারবা, তোমার ম্যাথ করার ক্ষেত্রে তোমার এটা মারাত্মক কাজে দিবে। চলো আমরা একটা ম্যাথ দেখে ফেলি, খেয়াল করো এই ম্যাথটা দেখো। 1.5 গ্রাম এক টুকরা লোহার আকরিককে লঘু সালফিউরিক অ্যাসিডে দ্রবীভূত করে 100 ml দ্রবণ তৈরি করা হলো। এই দ্রবণের 25 ml কে ট্রাইটেট করতে 0.02 মোলার KMnO4। আমি যদি এটাকে একটা ফিগারিক ফর্ম দেই, খেয়াল করো লঘু সালফিউরিক অ্যাসিড দ্রবণ H2SO4, এটার মধ্যে তুমি কি করবা 1.5 গ্রাম লোহার আকরিক মানে কি Fe মিশ্রিত করবা, এবং ফলশ্রুতিতে যে দ্রবণটা তৈরি হয়েছে সেটা কত ml 100 ml দ্রবণ তৈরি হয়েছে। তো বলছে তোমাকে যে কি এই 100 ml দ্রবণ থেকে তুমি কি 25 ml দ্রবণ নিয়ে কি করবা, এই যে 0.02 মোলার KMnO4 22.05 সেন্টিমিটার কিউব আয়তনের দ্রবণের সাথে ট্রাইট্রেট করবা। এখন তোমার কাছে জানতে চাইছে এখানে যে আমি 1.5 গ্রাম লোহা ব্যবহার করছি এটার বিশুদ্ধতা তোমার কাছে জানতে চাইছে। তাহলে প্রথম কাজ কি, আমি যে এখানে মিশ্রিত করছি লোহাকে লঘু সালফিউরিক অ্যাসিড দ্রবণে, তাইলে আমার প্রক্রিয়াগুলো কি কি হয় এটা কমপ্লিট করা আগে। তাহলে H2SO4 কি কি ঘটে, FeSO4 প্লাস কি হাইড্রোজেন গ্যাস। এই ফেরাস তার মানে কি ফেরাস সালফেট দ্রবণটা অম্লীয় মাধ্যমে আছে, এখন এই অম্লীয় ফেরাস সালফেটটাকে পরবর্তীতে KMnO4 এর একটা নির্দিষ্ট দ্রবণের সাথে কি করা হয়েছে টাইট্রেট করা হয়েছে। তাহলে ফেরাস সালফেট যোগ কি H2SO4, তাহলে প্রথম কাজ কি বিক্রিয়া পুরোটা কমপ্লিট করা। তাহলে আমার উৎপাদ কি আসে খেয়াল করো, পটাশিয়াম সালফেট MnSO4 পানি আর কি তোমার FeSO4 Fe2SO4 3। তাহলে এখন আমাকে কি করতে হবে বিক্রিয়াটা সমতা করতে হবে। তাহলে আমরা বলছিলাম কি পটাশিয়াম পারম্যাঙ্গানেট থাকলে এই যে হাইড্রোজেন বিহীন যৌগগুলোর সামনে কত 10, তাহলে এটার সামনে কত বসবে 5। তারপর এখানে পটাশিয়াম 2টা 2, ম্যাঙ্গানিজ কয়টা 2টা 2, অক্সিজেন কয়টা হলো 8টা, এই যে 8 অণু পানি। তাহলে হাইড্রোজেন ব্যালেন্স করা বাকি, এই যে দেখো বিক্রিয়কে এই যে 8 দিয়ে দিলেই সম্পূর্ণ বিক্রিয়া ব্যালেন্স হয়ে যায়। তাহলে এই বিক্রিয়া আমরা দেখতেছি কি যে খেয়াল করো
পটাশিয়াম পারম্যাঙ্গানেটের 2 মোল 10 মোল ফেরাস সালফেটের সাথে বিক্রিয়া করতেছে। তো খেয়াল করো আমার KMnO4 এর সাথে ফেরাস সালফেট KMnO4 এর ভ্যালু দেওয়া আছে আমার এখানে। আমার কাছে জানতে চাইছে Fe এর বিশুদ্ধতা। তাহলে Fe টা আছে কোথায়? এই যে ফেরাস সালফেটে। তার মানে KMnO4 এর ভ্যালুর সাহায্যে আমি কিন্তু প্রথমে ফেরাস সালফেটের ভ্যালু বের করব। আর ওই ফেরাস সালফেট থেকে আমি কার ভ্যালু বের করে নিয়ে আসবো? Fe এর ভ্যালু। তো খেয়াল করো আমরা যদি লিখি 2 মোল KMnO4 বিক্রিয়া থেকে আমরা কি পাই? 2 মোল KMnO4 ইকুইভ্যালেন্ট টু 10 মোল ফেরাস সালফেট। আচ্ছা এইটাকে আমরা চাইলে কিন্তু এভাবেও লিখতে পারি যে 1 মোল KMnO4 ইকুইভ্যালেন্ট টু, একটু কাটাকাটি করে নিলাম, 5 মোল Fe2+। দেখো ফেরাস সালফেটে কিন্তু এটা কিন্তু একটা দ্রবণ। তো দ্রবণীয় অবস্থায় তোমার কি অবস্থায় থাকে? যে Fe2+ আর কিন্তু SO4 2-। তার মানে কি এই যে Fe2+ দ্রবণ যেই কথা, ফেরাস সালফেট দ্রবণ কিন্তু এখানে একই কথা। তাহলে আমি ফেরাস সালফেটের পরিবর্তে Fe2+ লিখতে পারি। আর যদি আমি Fe2+ লিখি তাহলে আমার কিন্তু ফেরাস সালফেটের ভর বের করে Fe এর ভর বের করার কোনো প্রয়োজন পড়ে না, আমার সরাসরি কি Fe এর ভ্যালু চলে আসবে। এখানে আমরা চোখ বন্ধ করে টাইট্রেশন সূত্রটা ইউজ করব। টাইট্রেশন সূত্রটা মনে আছে আশা করি, যে কি আমার দেখো দুইটা বিক্রিয়ক যখন বিক্রিয়া করে C আর D মনে করে উৎপন্ন করলো, তো টাইট্রেশন সূত্র কি বলছে? VASA ইকুয়াল টু কি VBSB। এই বিটা এটার সাথে গুণ আর এটা কার সাথে গুণ? এর সাথে। তো এই টাইট্রেশন সূত্রের আলোকে আমরা এখানে ম্যাথটা করব। জেডক্স বিক্রিয়ায় তুমি যদি এই সূত্রটা অ্যাপ্লাই করে ম্যাথগুলো করো তাহলে ইজিলি তোমার ম্যাথটা মিলে যাবে, একদম অ্যাকুরেটলি ভ্যালু চলে আসবে। তাহলে চোখ বন্ধ করে আমরা কি করব? এই ফরম্যাটটা বানানোর পরে টাইট্রেশন সূত্র বসাই দিব। খেয়াল করো তাহলে কি V ইনটু S অফ কি KMnO4 ইকুয়াল টু কি? দেখো V ইনটু S অফ Fe2+। তাহলে এখানে Fe কয়টা আছে? 5টা। তাহলে Fe সংখ্যাটা কার সাথে গুণ হবে? KMnO4 এর সাথে। আর KMnO4 সংখ্যা আছে কয়টা? একটা। তাহলে এটার সংখ্যা গুণ হবে কার সাথে? এটার সাথে। তাহলে খেয়াল করো আমার এখানে বের করতে বলছে কিন্তু Fe এর বিশুদ্ধতা, মানে Fe এর ভ্যালু দেওয়া আছে ভরে। তাহলে Fe টাকে আমি ভরে কনভার্ট করব। আমরা আরেকটা জিনিস জানি, N ইকুয়াল টু S ইনটু V ইকুয়াল টু কত? W/M। তাহলে এই S আর V এর পরিবর্তে কিন্তু আমরা W/M বসাইতে পারি। কেন পারি? কারণ আমার এখানে প্রয়োজন কি? W টা। তাহলে লক্ষ্য করো আমরা W/M অফ কি Fe2+ ইকুয়াল টু কত? 5 ইনটু V ইনটু S অফ KMnO4। তাহলে এখন আমার দরকার কি? জাস্ট W অফ Fe2+। তাহলে কত আসে খেয়াল করো, এই যে 5 ইনটু V ইনটু S অফ KMnO4 ইনটু M অফ Fe2+। তাহলে এখন আমরা ভ্যালু বসাই দেই। 5, এই যে V এর মান কত? KMnO4 এর 22.05 সেন্টিমিটার কিউব। সেন্টিমিটার কিউব যেই কথা, ml কিন্তু একই কথা। তাহলে ml এ আছে, আমার এটাকে লিটারে নিতে হবে। তাহলে আমরা যদি লিটারে নেই তাহলে 10⁻³ দ্বারা কি করতে হবে? গুণ করতে হবে। ঘনমাত্রা কত দেওয়া আছে? 0.02 মোলার। 0.02 মোলার ইনটু m অফ Fe2+। Fe2+ মানে কি? Fe এর ভর কত? 55.85। তুমি চাইলে 56 ইউজ করতে পারো। তাহলে দেখো ক্যালকুলেশন কত আসে সেই অনুযায়ী। তাহলে আমরা যদি এটা ক্যালকুলেশন করি, খেয়াল করো ফাইভ ইন্টু 22.05 ইন্টু 0.02 ইন্টু হচ্ছে 55.85। তাহলে আমার ভর আসতেছে 0.123 গ্রাম। তার মানে কি W অফ Fe2+ এর ভর হচ্ছে এটা। এখানে একটা বিষয় আছে খেয়াল করো, এখানে KMnO4 এর সাথে এই যে KMnO4 এই ভ্যালুর সাথে Fe এর যে দ্রবণটা টাইট্রেট হয়েছে কত ml? 25 ml। তার মানে আমার যে Fe এর ভরটা বের হয়েছে এটা মূলত কত ml এর জন্য? 25 ml এর জন্য ভর বের হয়েছে। কিন্তু আমার মূল দ্রবণটা কত ml এ আছে? 100 ml এ আছে। তাহলে তোমাকে বিশুদ্ধতা যাচাই করতে গেলে 100 ml এর জন্য বের করতে হবে। তাহলে আমরা এটা বলতে পারি কি যে অর্থাৎ 25 ml 25 ml দ্রবণে Fe এর ভর কত?
0.123 গ্রাম। তাহলে সুতরাং আমার মূল দ্রবণ কত 100 ml। তাহলে এই 100 ml দ্রবণে Fe এর ভর 0.123 ইন্টু হচ্ছে 100 ডিভাইড বাই 25, কাটাকাটি করলে 4, তাহলে কত আসে তোমার 24, তাহলে আসে হচ্ছে 0.492 গ্রাম। তার মানে কি আমার এই 100 ml ফেরাস সালফেটের দ্রবণে Fe এর ভর কত আসতেছে 0.429 গ্রাম, কিন্তু আমার মূল লোহার ভরটা কত ছিল 1.5 গ্রাম। তার মানে আমরা দেখতেছি কি যে এই অংশটুকু বিক্রিয়ার মাধ্যমে আমরা যে ভ্যালুটা পাইছি এটাই হচ্ছে আমার কি বিশুদ্ধ অংশের ভর। তাহলে বিক্রিয়ার মাধ্যমে যে বিশুদ্ধ অংশের ভর পাইছি, কিন্তু দেওয়া প্রদত্ত ভর কত 1.5। তার মানে কি আমার মানে এখানে ব্যবহৃত আকরিকটা সম্পূর্ণ বিশুদ্ধ না। তাহলে এটা কতটুকু বিশুদ্ধ, পার্সেন্টেজ বিশুদ্ধতা বের করে দেখাইতে পারি আমরা। বিশুদ্ধতা ইকুয়াল টু কত, যে এই যে বিশুদ্ধ অংশের ভর ডিভাইডেড বাই প্রদত্ত ভর 1.5 ইন্টু কত 100। তাহলে আমরা বলতে পারি কি কত আসে, স্যার ভাগ 1.5, 32.8%, 32.8%। এভাবে দেখো আমরা এই ম্যাথটাকে সহজেই এখানে এই আয়রনের আকরিকের শতকরা বিশুদ্ধতা বের করতে পারি। ঠিক অনুরূপ একটা ম্যাথ লক্ষ্য করো যে তুমি এটা এভাবে বের করতে পারবা। দেখো এক টুকরা লোহাকে সালফিউরিক অ্যাসিডে দ্রবীভূত করে প্রাপ্ত ফেরাস সালফেট দ্রবণকে সম্পূর্ণ জারিত করতে এত মল। তার মানে এরকম যদি একটু ফিগারিক ফর্ম তোমাকে দেখাই, তাহলে এই যে এক টুকরা লোহা Fe লঘু সালফিউরিক অ্যাসিড দ্রবণ, তারপরে কি এই দ্রবণটাকে সম্পূর্ণরূপে জারিত করা হয়েছে কত দ্বারা 0.01 মোলার KMnO4 95 ml। তোমার কাছে জানতে চাইছে এই Fe এর ভর কত। তাহলে খেয়াল করো তো, প্রথমে কি করতে হবে তোমাকে, এই যে ফেরাস মানে Fe এর সাথে H2SO4 এর বিক্রিয়া, তাহলে কি আসবে ফেরাস সালফেট আর কি হাইড্রোজেন গ্যাস। তাহলে এই ফেরাস সালফেটের সাথে মানে এই অম্লীয় ফেরাস সালফেট দ্রবণের সাথে তোমাকে কি করতে হবে, এই পটাশিয়াম পারম্যাঙ্গানেটের বিক্রিয়া ঘটাইতে হবে। তাহলে উৎপাদ কি আসবে পটাশিয়াম সালফেট, ম্যাঙ্গানিজ সালফেট, পানি আর কি ফেরিক সালফেট Fe2SO4 3। তাহলে সমতা করতে হবে। তাহলে কি বলছিলাম এটার সামনে কত বসবে 10, তাহলে এটার জন্য কত আসবে 5, তাহলে এখানে 2 এখানে 2, ম্যাঙ্গানিজ 2 হয়ে যাবে, অক্সিজেন 8টা, তাহলে পানি 8টা, তাহলে এখানে 8 দিতে হবে। তাহলে আমার এবার কিন্তু যে প্রাপ্ত যে দ্রবণের কিন্তু এটার ক্ষেত্রে আয়তন দেওয়া নাই, আগের ম্যাটটাতে কিন্তু তোমার আয়তন দেওয়া ছিল, তাহলে এটাতে আয়তন দেওয়া নাই, তাহলে এখানে ঝামেলা নাই। তুমি সরাসরি কি করে ফেলবা, যে এখানে দেখতে পাচ্ছি কি যে তোমার 2 মোল KMnO4 এর সাথে 10 মোল FeSO4 বিক্রিয়া করতেছে। তাহলে এখান থেকে আমরা বলতে পারি কি যে 1 মোল KMnO4 ইকুইভ্যালেন্ট 5 মোল Fe2+। তাহলে তুমি সরাসরি টাইট্রেশন সূত্র এখন বসাই দিতে পারো যে V into S of KMnO4 equal to V into S of Fe2+। তাহলে তুমি খেয়াল করো এই যে এখানে হচ্ছে তোমার কত 5 গুণ হবে আর এখানে কত 1, এখানে আমি কি করব W/m বসাই দিব, Fe2+ আর কত 5 into V into S of KMnO4। দেখো ঘনমাত্রা দেওয়া আছে, আয়তন দেওয়া আছে, তুমি বসাই দিলে W of Fe2+ এর মান চলে আসবে। এভাবে তুমি এই অঙ্কটা সরাসরি করে ফেলতে পারবে, এখানে কিন্তু আয়তনের ঝামেলা নাই। তাহলে এই ছিল তোমার কি রাসায়নিক সমতাকরণ দ্বারা আর কি সমতাকরণ দ্বারা রেডক্স বিক্রিয়ার গাণিতিক সমস্যা। তুমি আশা করি এইভাবে করলে যে কোনো রেডক্স বিক্রিয়ার যে ভেজালের ম্যাথ, শতকরা বিশুদ্ধতা বা লোহার ভর সংক্রান্ত ম্যাথগুলো তুমি সহজেই সমাধান করে ফেলতে পারবা। নেক্সট ক্লাসে আমি তোমাদেরকে আয়োডোমিতি আর আয়োডিমিতি নিয়ে আলোচনা করব। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।